মম দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়ূরের কথাগুলো ভাবছে। তৎক্ষণিক ওয়াশরুমের দরজা খুলে আগুন বেরিয়ে আসে। কোমরে একটা টাওয়াল পেঁচানো। শাওয়ার নিয়েছে সে। মাথার চুল থেকে টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়ছে মুখে। সেখান থেকে গড়িয়ে পড়ছে উদাম বুকে। মম তাকায় আগুনের দিকে। বুকের মধ্যে ঘন কালো লোমগুলোর দিকে নজর পড়তেই মোমের বুকের ভেতর ধিরিম ধিরিম শব্দ হতে থাকে। পানির ফোঁটাগুলো মুক্তের মতো চকচক করছে। পেটানো শরীরের লম্বা চওড়া বলিষ্ঠ বান পুরুষটিকে দেখে নিঃশ্বাস আটকে আসার উপক্রম। মোম সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নেয়। হাত পা মৃদু কাঁপছে। ড্রেসিং টেবিলের সামনে সে দাঁড়ায় আগুন। অন্য একটা টোয়ালি নিয়ে মাথার চুলসহ শরীর মুছতে থাকে। আয়নায় মোমের ভীতি লজ্জাকর মুখ দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো। মোম শুনতে পেয়েছে নাকি বোঝা গেল না। একই জায়গায় ঠায় দাঁড়িয়ে ট্রাউজার পরে গায়ে টি শার্ট জড়িয়ে মোমের সামনে এসে দাঁড়ায় আগুন। 6 ফুট লম্বা আগুনের বলিষ্ঠ শরীরের সামনে মোমকে চুনোপুটি মনে হচ্ছে। আগুনের বুক পর্যন্ত হবে। বয়সে অল্প, ভবিষ্যতে আরেকটু লম্বা হলেও হতে পারে। মোম ঘন ঘন চোখের পলক ঝাপটাচ্ছে। চোখ দুটো মৃদু কেঁপে কেঁপে উঠছে। হাতে দুটো স্বর্ণের চুড়ি, নাকি ছোট্ট একটা পাথরের নোজপিন। লাইটের আলোয় চকচক করছে। গায়ে কলাপাতা রঙের সুতি শাড়ি ফর্সা গায়ে ভালো মানিয়েছে। চুলগুলো বিনুনি করা, যা কোমর ছাড়িয়ে হাঁটু পর্যন্ত চলে গিয়েছে। বোঝাই যাচ্ছে মেয়েটির চুল অনেক লম্বা। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোমকে খুঁটে খুঁটে দেখছে সে। ভুরু কুঁচকে মৃদু ধমকে বলল, এই মেয়ে, কি ব্যাপার? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমি তোমাকে কিছু বলেছি, শুনতে পাওনি?" ধমকে মোম হালকা কেঁপে উঠল। কাঁপা কণ্ঠে উচ্চারণ করলো, জি। আগুন বিরক্ত হলো। তার মানে এই মেয়ে তার কথা শুনতে পায়নি? অদ্ভুত। নিজেকে সামনে গম্ভীর কণ্ঠে বলল, কি জি জি করছো? তোমাকে আমি কিছু বলেছি, শুনতে পাওনি? মোম মাথা নিচু করে নিল। মিনমিন করে বলো, দুঃখিত, আমি শুনতে পাইনি। জি বলুন, কি বলবেন? আগুন অবাক হয়ে তাকায় তার দিকে। বলে কি এই মেয়ে? একটা কথা এতবার বলা লাগবে? মেজাজ খারাপ হলো আগুনের। দাঁতে দাঁত চেপে বলল, কয়টা বেজেছে জানো? আর কয়েক ঘন্টা পরেই সকাল হয়ে যাবে। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। মোম বিছানার দিকে যাওয়ার জন্য এক পা বাড়ালো। আগুন পেছন থেকে ডেকে ওঠে। মোম ড্যাব ড্যাব করে তাকায় তার পানে। আগুনের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করে। রসিস হয়ে আগুন বলল, তোমার নামটা তো জানা হলো না। তার নাম কি তোমার? আগুনের কথায় মোম বেশ অবাক হলো। যাকে বিয়ে করেছে এখনও তার নামই জানে না? কাবিননামায় সাইন করার সময় তো নামটা দেখার কথা। বিয়ে পড়ানোর সময় তো কাজে নাম বলে। জিজ্ঞেস করবে কি? না থাক। লোকটা যা রাগী, জিজ্ঞেস করলে যদি আবার ধমক দেয়। মোম আর ঘটালো না। ছোট করে কাপা কণ্ঠে বলল, মোম, কোন ক্লাসে পড়ো? আই মিন, এখনো পড়াশোনা করে নাকি বাদ দিয়ে দিয়েছ? এইবার দশম শ্রেণীতে উঠেছি। ভুরু কুঁচকে বলল, হুম। তা তোমার বয়স তো সবে 16। এত ছোট থাকতে বিয়ে করার কারণ কি? বাবা মাকে বলতে পারলি না যে তুমি এখন বিয়ে করতে চাও না? পড়াশোনা করার আর কোনো ইচ্ছে আছে? আগুনের কথায় মোমের মনটা খারাপ হয়ে যায়। চোখ দুটো জলে ভরে ওঠে। সে তো এখন বিয়ে করতে চায়নি, শুধু বাবার জন্য বাধ্য হয়ে বিয়েটা করেছে। ছলছল চোখে তাকিয়ে বলল, আমি পড়তে চাই, এখন বিয়ে করতে চাইনি। বাবা অসুস্থ বলে তার কথা ফেলতে পারিনি। আগুন আরও কিছু বলতে চেয়েছিল। মোমের কন্দনরত মুখশ্রীর দিকে নজর পড়তেই সাহসা থেমে গেল। মোমের মুখটা লাল হয়ে আছে। ফর্সা হওয়াতে একটু কাঁদলে নাক লাল হয়ে যায়। সে নিজেও তো দাদুর কথা রাখতে বিয়ে করেছে। সে ছেলে হয়ে যখন বিয়েটা আটকাতে পারলো না, তখন মেয়ে হয়ে মোম কিভাবে আটকাতো? তাই বলল, শুনি খুশি হলাম। তুমি পড়তে না চাইলেও তোমাকে পড়তে হতো। একজন প্রফেসরের বউ হয়ে মাত্র নবম শ্রেণী পাশ করে বসে থাকলে তো আর চলবে না। যেহেতু তোমার ইচ্ছে আছে পড়ার, তাই আমি তোমাকে পড়াবো। চিন্তা করো না, দেখি চেষ্টা করে এখানকার কোনো স্কুলে ট্রান্সফার করানো যায় কি না। ট্রান্সফার করা না গেলেও সমস্যা নেই। এখানে থেকে পড়বে আর এক্সট্রা টাইমে তোমাদের বাড়িতে গিয়ে এক্সাম দিয়ে আসবে। আচ্ছা, তুমি জানো আমি তোমার থেকে কত বছরের বড়? জি জানি। আগুনের চোখ দুটো বড় বড় হয়ে গেল। অবিশ্বাসের স্বরে বলল, তুমি জানো? কিন্তু কিভাবে? কাবিনের কাগজে সাইন করার সময় আপনার জন্ম তারিখ দেখেছিলাম। ও, তা নিজে থেকে গুনে গুনে 12 বছরের বড় কাউকে বিয়ে করতে খারাপ লাগেনি? খারাপ লাগবে কেন? গ্রামে এক কাকি বলেছেন মেয়েদের থেকে ছেলেদের বয়স একটু বেশি হয়।
এতে অসন্তুষ্ট হওয়ার কিছু নেই। তাছাড়া আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, সেটা বদলানোর ক্ষমতা আমার নেই। আল্লাহ তাআলা আপনার সাথে আমার ভাগ্য জুড়ে দিয়েছিলেন। তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনি যা করেন ভালোর জন্যই করেন। মমির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আগুন। ছোট্ট একটা মেয়ে কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। কথা বললেও আস্তে করে বলে। মা ঠিকই বলেছিলেন, মম সত্যি শান্তশিষ্ট একটা মেয়ে। আগুন বলল, কথা বলতে বলতে অনেক দেরি করে ফেললাম। এসো, ঘুমাতে হবে তো। আগুন লাইট অফ করে নীল রঙের ডিম লাইট জ্বালিয়ে দিয়ে বিছানার একপাশে শুয়ে পড়লো। কপালে এক হাত দিয়ে শুয়ে রয়েছে। একটু আলো থাকলেও আগুন ঘুমাতে পারে না। পুরো রুম অন্ধকার করে ঘুমানোর অভ্যাস তার। মোম যদি ভয় পায়, তাই মোমের কথা চিন্তা করে ড্রিম লাইট জ্বালিয়ে রেখেছে। সত্যি মোম অন্ধকারকে ভয় পায়। আগুনের পাশে শুতে মোমের কেমন যেন লাগছে। শরীরে অন্যরকম একটা শিহরণ জাগছে। যদিও পুরুষটি তার স্বামী, অচেনা একজন পুরুষের সাথে ঘুমাতে একটু অস্বস্তি হওয়ারই কথা। মোম গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বিছানার অন্য পাশে আটঘাট হয়ে আগুনের দিকে মুখ করে শুয়ে পড়ল। আগুন এপাশ ফিরে শুয়ে ছিল। কিছুক্ষণ পর মোমের দিকে মুখ করে কাত হয়ে শুয়ে আছে। ড্রিম লাইটের আলো মোমের মুখে পড়ছে। ঘুমিয়ে গিয়েছে মেয়েটা এত তাড়াতাড়ি। হয়তো ক্লান্ত ছিল তাই। আগুনের চোখ বুজে ঘুমানোর চেষ্টা করে। জার্নি করে আসা এসে নিজেও ক্লান্ত ছিল, তাই তো আগুনের চোখ দুটো ঘুমের দেশে তলিয়ে গেল। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস আগুনের। আজকেও তার ব্যতিক্রম হলো না। প্রতিদিন সকালে নামাজ পড়ে বাইরে জগিং করতে চলে যায়। ভেবেছিল আজকে যাবে, তবে শরীর সায় দিচ্ছে না। রাতে তেমন ভালো ঘুম হয়নি। এখন আবার উঠে পড়েছে। কলেজে যেতে হবে। বিয়ের জন্য কালকে যেতে পারেনি। ফ্রেশ হয়ে এসে বিছানার দিকে নজর পড়ে। নিষ্পাপ মুখের অধিকারী একটা শুভ্র পরি তার বিছানায় এলোমেলোভাবে মোম ঘুমিয়ে আছে। পরনের কাপড় হাঁটু পর্যন্ত উঠে গিয়েছে। বুকের কাছের আঁচলটাও ঠিক নেই। হাত দুটো একসাথে করে মাথার নিচে দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। মাথার ছোট ছোট চুলগুলো কপালে পড়ে আছে। ফ্যানের বাতাসে উড়ছে সেগুলো। শুষ্ক ঢোক গিলল আগুন। দিকটি সরিয়ে নেয়। বিড়বিড় করে বলে উঠল, বাচ্চা একটা মেয়েকে ঝুলিয়ে দিয়েছে আমার ঘাড়ে। যে নিজেকে সামলাতে পারে না, সে আমাকে সামলাবে কিভাবে? নিজের রুমের ব্যালকনিতে চলে যায় আগুন। গ্রিলে হাত রেখে দাঁড়িয়ে আছে। নজর তার দূর আকাশে। আকাশে এখনো সূর্যের দেখা মেলেনি। হয়তো কিছুক্ষণের মধ্যে সে তার কিরণ ছড়াবে ধরনীর বুকে। আগুন যখন মন দিয়ে হালকা ঘোলাটে আকাশ দেখতে মত্ত, তখনই তার ফোন বেজে ওঠে। ড্রেসিং টেবিলে রাখা ছিল ফোন। সেখান থেকে ফোনটা নিয়ে পুনরায় ব্যালকনিতে চলে আসে। ওর ফ্রেন্ড নাইমা ফোন করেছে। সে একজন ডাক্তার। আগুনের কলেজের পাশাপাশি একটা হসপিটাল রয়েছে, সেখানকার একজন সিনিয়র ডক্টর সে। এত সকালে ফোন করেছে। ভুরু কুচকে ফেলে আগুন। রিসিভ করে ফোন কানে নিতেই ওপাশ থেকে নাইমা বলে ওঠে, হাই হ্যান্ডসাম বয়, কী খবর তোর? কেমন আছিস? নিজে থেকে ফোন করে তো একটু খোঁজও নিস না, ভুলে গিয়েছিস? আগুন বিরক্ত হলো। এসব কথা বলার জন্য এই মেয়ে তো সকালে ফোন করেছে। নাইমাকে আগুনের তেমন পছন্দ না। কলেজের লাইফ থেকেই ওর পিছু পড়েছে সে। আগুন জানে নাইমা তাকে পছন্দ করে। একবার প্রপোজও করেছিল, আগুন না করে দিয়েছে। সে তো ফ্রেন্ড ছাড়া অন্য কিছু ভাবেই না। আগুনের থেকে কোনো রেসপন্স না পেয়ে নাইমা পুনরায় বলল, হ্যালো আগুন, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বল, শুনছি। এই সময় ফোন করার কারণটা ঠিক বুঝলাম না। কোনো কারণে কথা বলতে মন চেয়েছে তাই ফোন করেছি। কেন? কোনো সমস্যা? এমন তো নয় যে ঘরে তোর বউ আছে, বেটাইমে ফোন করলে সে রাগ করবে। নাইমার কথায় আগুন কিছুটা থমথমে খায়। ওকে এখন কিছুই বলা যাবে না। জানতে পারলে সিনক্রেট করতে পারে। মোট কথা কাউকে কিছু বলা যাবে না। কলেজে বিষয়টা জানাজানি হলে আগুনকে অনেক হেনস্থা হতে হবে। কলিগ সিনিয়র টিচাররা মজা নেবে। মান সম্মানের দফারফা হয়ে যাবে। আর স্টুডেন্টরা জানলে তো কোনো কথাই নেই। সঠিক সময় আসুক, তখন না হয় সবাইকে জানানো যাবে। তপ্ত শ্বাস নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তেমন কিছু না। বউ না থাকলেই যে যখন তখন ফোন করা যাবে এমনটা ভাবা ভুল। এখন আর ছোট নেই তুই, একটু মানার শিখিস। কোন কাজে দরকার ছাড়া অটাইমে ফোন করার আমি ভালো চোখে দেখি না। আশা করি এরপর থেকে বিষয়টা খেয়াল রাখবি। কথা শেষ করে কল কেটে দিয়েছে আগুন। নাইমার একরকম হুটহাট ফোন করার চরম বিরক্ত হয়ে আগুন। আগে রাতে 2-3টে দিকেও ফোন করেছে। ইদানিং টাইমে মানে না, যখন তখন ফোন করে বসে।
কিছুদিন আগেও ফোন করেছিল, এমন সময় যখন সে স্টুডেন্টদের ক্লাস করাচ্ছিল। আগুনের ইচ্ছে করছিল নাইমার কানের নিচে ঠাঠিয়ে এক থাপ্পড় দিতে। বিরক্ত হয়ে নাম্বার ব্লক লিস্টে রেখেছিল। পরে নাইমা ক্ষমা চেয়েছিল, কান্নাকাটি করে ব্লক থেকে নাম্বার উঠাতে বলেছিল। আগুন তার কথা শুনছিল আর সাবধানও করেছিল নেক্সট টাইম যেন খেয়াল রাখে। আকাশে ঘন কালো মেঘের মতো আবছা অন্ধকার সরে গিয়ে সূর্য উঁকি দিয়েছে। ধরনীর বুকে তার দীপ্তি সরাচ্ছে। লম্বা নিঃশ্বাস ছেড়ে ব্যালকনি থেকে রুমে আসে আগুন। এসে দেখে বিছানা শূন্য, মোম নেই। তো উঠে পড়েছে, বিছানার পরিপাটি করে গোছানো। নিশ্চয়ই মোম করেছে। খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেলেই পেছন ফিরে তাকায়। মোম দাঁড়িয়ে আছে। আজকেও সুতির শাড়ি পরেছে, তবে তার শাড়ি পরা ঠিকঠাকভাবে হয়নি। এটাকে শাড়ি পরা বলে না, কোনো রকম গায়ের সাথে সাপের মতো পেঁচিয়ে রেখেছে যেন। আগুন মোমের সামনে এসে দাঁড়ায়, এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে, এভাবে শাড়ি পরেছে কেন? যখন তখন আঁচড়ে পা বেঁধে পরে যেতে পারো। বিয়ের সময় কি শাড়ি ছাড়া অন্য কোনো ড্রেস দেওয়া হয়নি আমাদের বাড়ি থেকে? কালকে তো দেখলাম ঠিকঠাকভাবে শাড়ি পরেছিলে, এখন এভাবে পরছো কেন? আগুনের কথায় মোম কিছু একটা লজ্জা পায়। আমতা আমতা করে ধীর কণ্ঠে বলো, জি দিয়েছে। আসলে কালকে আপনার বোন শাড়ি পরিয়ে দিয়েছিল। আমি শাড়ি পরতে পারি না, কখনো পরিনি। আর শাড়ি না পরে অন্য কোনো ড্রেস পরলে কেউ যদি কিছু বলে, সেই জন্য শাড়ি পরেছি। গ্রামে থাকতে আমার কাকে বলেছিলেন বিয়ের পর মেয়েদের শাড়ি পরতে হয়? কে তোমাকে কি বলবে? সবার পরিবারের মতো আমাদের পরিবার না। তুমি যেই ড্রেসে কমফোর্টেবল ফিল করো সেটাই পরতে পারো, কেউ কিছু বলবে না। মোম মাথা নেড়ে লাগেজ থেকে মিষ্টি রঙের একটা থ্রি পিস নিয়ে পুনরায় ওয়াশরুমে ঢুকে পড়ে। আগুন নিচে চলে আসে ব্রেকফাস্ট করার জন্য, নয়তো কলেজে যেতে লেট হয়ে যাবে। রাশেদ ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছেন আর খাতায় কিছু একটা লিখছেন। মৌরি মায়ের হাতের সাথে সাহায্য করে দিচ্ছেন। আয়মান এখনো ঘুম থেকে ওঠেনি। ডাইনিং টেবিলে না বসে আগুন বাবার পাশে গিয়ে বসলো। ললাটে ভাঁজ ফেলে রাশেদকে বলল, এত মনোযোগ দিয়ে কি পড়ছো? রাশেদ চোখের চশমাটা ঠিক করে পত্রিকাতে নজর রেখে বললেন, দেশের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে বুঝলে। এখন মানুষ স্বার্থপর হয়ে গিয়েছে। এভাবে চলতে থাকলে দেশের যে কি হবে সেটাই হিসাব করছিলাম। এক কথা প্রেক্ষিতে আগুন কিছু বলল না, কিন্তু বললি বাবা লম্বা ভাষণ শুরু করে দিবেন। এখন ভাষণ শোনার বিন্দুমাত্র ইন্টারেস্ট তার নেই। মিনা খেতে আসার জন্য ডাক দিলেন। আগুন ময়ূরীকে ডেকে বলল, নাস্তাটা এখনো নিচে আয়, আজকে কলেজে যেতে হবে। পাশ থেকে গম্ভীর কণ্ঠে রাশেদ বললেন, নতুন বিয়ে করেছো, কটা দিন বাড়িতে থাকো, কলেজে যাওয়ার দরকার নেই। আগুন ভুরুকুচকে তাকায় বাবার দিকে। রাশভারী কণ্ঠে বলল, বিয়ে করেছি বলে কি কলেজে যেতে পারবো না? ছুটি ছাড়া এমনিতেই একদিন প্রেজেন্ট ছিলাম না, আবার আজকেও যাব না, বিষয়টা খারাপ দেখায়। তাছাড়া এভাবে হুট করে বিয়ে করে ফেলছি, সেটা তো কেউ জানে না। আমি চাইও না এখন কেউ জানুক। বাধা দিও না আমার কাজে। তোমার কথা মতো তো বিয়েটা করেছি। রাশেদ ক্ষেপা স্বরে বললেন, বিয়ে করে আমাকে উদ্ধার করে দিয়েছো, তোমাকে এখন সালাম করা দরকার, কি বলো? বিরক্ত হয়, ইচ্ছে করে খারাপ খাবার ছেড়ে উঠে যেতে। মা কষ্ট পাবে, তাই যেতে পারছে না। মিনা ছেলের পাশে বসেন, বাটিতে আর একটু আলু ভাজি তুলে দেন। ছেলে দিকে চেয়ে নরম কণ্ঠে বললেন, কলেজে যাবি যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস কেমন? বুঝতেই তো পারছিস মেয়েটা ছোট, অনেকটা অবুঝ। হাজার আমরা পাশে থাকি, স্বামীর সঙ্গটাই বড় সঙ্গ। কিছু বলো না, চুপ করে খাবার শেষ করে উঠে দাঁড়ায়। মিনা পুনরায় বললেন, হেরে মোম কি উঠেছে? মেয়েটার কোনো কিছু দরকার পড়তে পারে, নতুন তো লজ্জায় হয়তো বলতে পারবে না। তুই গিয়ে দেখ একটু। মায়ের দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে বলো, উঠেছে, তোমরা গিয়ে দেখো, বললাম না আমাকে কলেজে যেতে হবে। ছেলের কথায় মিনার মুখটা থমথমে হয়ে গেল। আমতা করে বললেন, বলছিলাম কি তুই হয়তো কয়েকদিনের মধ্যেই তো ফ্ল্যাটে চলে যাবি মোম। মিনার কথা কেটে নিয়ে আগুন কণ্ঠে বলল, কদিন পর নয় মা, আমি কালকেই সেখানে চলে যাব। আরমানকে তো ভার্সিটি খোলা, ওকে জানিয়ে দিও আমার কালকে ফ্ল্যাটে ফিরে যাব। সে কি কালকে চলে যাবে? বৌমাকে নিয়ে যাবি না? এতটা জার্নি করে বাসা থেকে রোজ রোজ কলেজে যেতে কষ্ট হয়, আরমানেরও সমস্যা হয়, সেই জন্য তো কাছাকাছি একটা ফ্ল্যাট নিয়েছি। আর মোমকে নিব মানে ও সেখানে গিয়ে কি করবে? আয়মান সাথে থাকে, ওকে নিয়ে যেতে পারবো না, ও এখানেই থাকবে। দরকার হলে আয়মান ওখান থেকে বাড়িতে চলে আসবে, তবু মোমকে নিয়ে যা।
এমনিতেও আমার সপ্তাহে 1-2 দিন যায় ভার্সিটিতে। আমি ওকে বলে দিব সেখান থেকে ওর যাবতীয় জিনিসপত্র নিয়ে এখানে চলে আসতে। তাহলে তোদের কোনো সমস্যা হবে না। কোনো দরকার নেই, আমি যেটা বলছি সেটাই হবে। মম এ বাড়িতেই থাকবে তোমাদের সাথে। রাশেদ খুব মনোযোগ সহকারে পত্রিকা পড়ছিলেন। ছেলে এবং স্ত্রীর কথা শুনে এগুলো আমলে নিয়েছেন। আগুনের কথায় তার মুখভঙ্গি বদলে যায়। ছেলেটা একটু বেশিই তেড়া, তবে তিনিও কম না। পত্রিকা থেকে দৃষ্টি সরিয়ে ছেলের দিকে তাকান। গলার আওয়াজ যথাসাধ্য গম্ভীর রেখে বলেন, মোম তোমার বিয়ে করার বউ। তুমি যেখানে থাকবে তোমার স্ত্রীও সেখানেই থাকবে। কালকে বিয়ে করে আজকে বলছো আলাদা থাকবে, সেটা হবে না। আগুন অবাক হয়ে বাবার দিকে তাকায়। ভীষণ রাগ হচ্ছে তার। সামনে শান্ত কণ্ঠে বলল, আলাদা থাকবো সেটা কখন বললাম? বলেছি আমার কলেজে যাতায়াতের সুবিধায় ফ্ল্যাটে ব্যাক করব। আমি কলেজে চলে গেলে মোম সারাদিন বাসায় একা থাকবে। তার থেকে বরং তোমাদের সাথে থাকাই ভালো। রাশেদ তবুও মানতে নারাজ। নিজের কথায় অডেল থেকে দীনকণ্ঠে বললেন, তোমার এ তো ভালো বুঝতে হবে না। কালকে আইমান গিয়ে সেখান থেকে তার ব্যবহৃত সকল জিনিস নিয়ে আসবে। তুমি মোমকে নিয়ে যাবে, ও তোমার সাথেই থাকবে। এটাই ফাইনাল। ক্রোধ নিয়ে চিৎকার করে আগুন বলল, ঠিক আছে, মেনে নিলাম তোমার কথা। আমি যেখানে থাকবো মোমো আমার সাথেই থাকবে। নিয়ে যাব মমকে। সব কিছু জোর করে হয় না। প্রথমে নিজে থেকে 14 বছরের ছোট বাচ্চা একটা মেয়ের সাথে বিয়ে দিয়েছ, এরপর ওকে বাধ্য করেছো বিয়েটা করতে। এখনও নিজেদের যা খুশি সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিচ্ছ। আগুন আর কথা বাড়ালো না, গটগট পায়ে রুমের দিকে অগ্রসর হলো। রেডি হয়ে এখন কলেজে চলে যাবে। ছেলের চিৎকার রাশেদের কোনো ভ্রুক্ষেপই নেই। সবসময় ছেলের জেদকে পাত্তা দিলে আজকে তার লক্ষ্মীমন্ত বৌমা তাদের বাড়িতে থাকতো না। হুট করে বিয়েটা করে গিয়েছে। কাছাকাছি থেকে একে অপরের প্রতি অনুভূতি জন্মানোটা খুবই প্রয়োজন। দুজন একসঙ্গে না থাকলে মনের মিল হবে কি করে? দুপুরে রান্নার তোড়জোড় চলছে। নতুন বউ এসেছে বাড়িতে। তেমন কাউকে না জানালেও নিজেরাই ছোট্ট করে বউ ভাতের দিনটাকে উদযাপন করবে। আয়মান আজকে ভার্সিটিতে যায়নি, বাড়িতেই থাকবে। মিনা বলে দিয়েছেন বিকেলে গিয়ে যেন আগুনের ফ্ল্যাট থেকে তার সকল জিনিসপত্র নিয়ে আসে। এখন তার সেখানে জায়গা নেই, ভাই ভাবি থাকবে। আয়মান বিনা বাক্যে মায়ের কথা মেনে নিয়েছে, দ্বিমত করেনি। বাড়ি থেকে ভার্সিটিতে যেতে তার বেশি একটা অসুবিধা হবে না। প্রয়োজনে বাইক ইউজ করবে। ময়ূরী ও প্রিন্সিপালকে ফোন করে আজকে দিনটার জন্য ছুটি নিয়েছে। রান্না প্রায় হয়ে এসেছে। পায়েসটা হলেই সব রান্না কমপ্লিট। ময়ূরী সালাদ কেটে প্লেটে রাখছে। মোমকে কোনো কাজ করতে দিচ্ছেই না মিনা। নতুন বউ তাকে কাজ করতে হবে না, আরও সময় আছে। মিনার পর তো সংসারের হাল তাকেই ধরতে হবে। মোম শোনে না তার কথা, পাশে দাঁড়িয়ে এটা সেটা এগিয়ে দিচ্ছে। মনে মনে খুশি হয় মিনা। রান্নার কাজ শেষ। ময়ূরী মোম মিলে খাবারগুলো ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখছে। প্রচণ্ড গরম পড়েছে। রান্নাঘরে থাকায় ঘেমে গিয়েছে তারা। মিনা মোমকে উদ্দেশ্য করে বললেন, মোম্মা তুমি গিয়ে গোসল করে নাও। ঘেমে কি অবস্থা হয়েছে দেখেছ? সেই জন্য বলেছিলাম তোমার রান্নাঘরে আসার দরকার নেই। শুনলে না আমার কথা? অসুবিধা নেই, গ্রামে থাকতে মা রান্না করার সময় তাকে হেল্প করতাম। তুমি রান্না করতে পারো? অল্প স্বল্প। মিনা মুচকি হাসেন। মেয়েটার মুখটা পুরোই মায়াবী, যে কেউ দেখলে মন ভালো হয়ে যাবে। মোম চলে যায়। পেছন থেকে মিনা পুনরায় ডেকে ওঠেন। মোম প্রশ্নসিক্ত নয়নে তাকায় শাশুড়ির দিকে। মিনা বললেন, গোসল করে 3 পিস পরো না, ভালো দেখে একটা শাড়ি পরো কেমন? মোম মাথা নেড়ে চলে যায়। রুমে এসে চিন্তায় পড়লো, সে তো শাড়ি পরতে পারে না। এখন কি হবে? মনমরা হয়ে গোসল করে কোনো রকম শাড়িটা গায়ে জড়িয়ে বেরিয়েছে। বিছনায় বসে এক পা দুলাচ্ছে আর চিন্তা করছে, এই অবস্থায় রুম থেকে বের হবে কি করে? এক্ষুনি হয়তো খেতে বসবে সবাই, তাকেও ডাকা হবে। কী করবে এখন মোম? মোম আগুনের রুমটা মাথা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো অবলোকন করছে। রাতে এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। সকালে উঠেও নানান চিন্তায় ডুবেছিল। রুমটা ভালো করে দেখাই হয়নি। শুধু রুম কেন, এই পুরো বাড়িটাই তো এখন পর্যন্ত ঠিকঠাকভাবে দেখা হলো না। আগুনের রুমটা বেশ পরিপাটি, বোঝাই যাচ্ছে অগোছালো সে পছন্দ করে না। দেওয়ালে আগুনের অনেকগুলো ছবি রয়েছে। আয়মান মরির সাথেও কয়েকটা ছবি রয়েছে। বন্ধুদের সাথে তোলা ছবি কেবল একটি। সবাই হাসি মুখে ছবি ফ্রেমে বন্দি হয়ে আছে। শুধু আগুনের মুখে হাসির রেশ পর্যন্ত নেই। চেহারায় তার কেমন গম্ভীর ভাব। এই লোকটা কি হাসতে পারে না? একটু হাসলে কি হয়? খাটাস মার্কা লোক,
মনে মনে ভেঙচি কাটে মোম। হঠাৎ ড্রেসিং টেবিলের সামনে নজর পড়ে আগুনের একটা ছবি রয়েছে সেখানে। এই ছবিতে আগুন ঠোঁটে কিঞ্চিত মুচকি হাসি রয়েছে। বসা থেকে উঠে ছবির ফ্রেমটা হাতে তুলে নেয়, পুনরায় বিছানায় বসে। হাত দিয়ে ফ্রেমে বন্দি হয়ে থাকা আগুনের মুখটা আলতো করে ছুঁয়ে দেয় সে। মমির শরীর মৃদু কেঁপে ওঠে। আগুনের হালকা ছাঁটাই করে রাখা চাপদারের গুলো মোমের ভীষণ পছন্দ হয়েছে। হালকা গোলাপি ঠোঁটগুলো কি চমৎকার, মনে হয় ঠোঁট দুটো আটকোড়া। মোমের ভাবনায় মোম নিজেই লজ্জা পায়। ছি, এসব কি ভাবছিল সে। দরজায় ঠক ঠক আওয়াজ হতেই মোমের টনক নড়ে। দ্রুত হাতে থাকা ছবিটা জায়গা মতো রেখে দরজা খুলে দেয়। ময়ূরী দরজার সামনে দাঁড়িয়ে আছে। ময়ূরীকে দেখে মোমের বড় বড় পাপড়িযুক্ত নয়ন দুটো চকচক করে ওঠে। আর কোনো চিন্তা নেই, ময়ূরী এখনই তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেবে। মমির মুখে দিকে তাকিয়ে ময়ূরী দুষ্টু হেসে বলল, কি গো ভাবি, মুচকে মুচকে হাসছো কেন? রাতে ভাই একটু বেশি ভালোবাসা দিয়েছে নাকি? সাহসে মমের হাসিটা মুছে গেল। এই ননদটাই এমন কেন, ভারী দুষ্টু মেয়ে। ময়ূরী ভেতরে ঢুকে বলল, তাড়াতাড়ি চলো, মা খেতে ডাকছে। একটু পরে ভাইয়াও চলে আসবে, জলদি এসো। মোম মুখটা ছোট করে রেখেছে। অসহায় চোখে ময়ূরীর দিকে চেয়ে বলল, আপু, আমি তো ঠিকমতো শাড়ি পরতে পারছি না। দেখো শাড়ির কি বেহাল দশা। মা বলছে শাড়ি পরতে অনেকবার চেষ্টা করেছি, পারছি না তো। এই অবস্থায় কিভাবে নিচে যাব? ওহ, এই ব্যাপার। আরে এত টেনশন করা কি আছে, আমি আছি না, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। মোম স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। ময়ূরী সুন্দর করে মোমকে শাড়ি পরিয়ে দিয়েছে, সাথে একটু সাজিয়ে দিয়েছে। মোম মানা করেছিল, কিন্তু ময়ূরী তার কথায় পাত্তা না দিয়ে নিজের মতো করে হালকাভাবে সাজিয়ে দিয়েছে। মোম মানা করেছিল, কিন্তু ময়ূরী তার কথা পাত্তা না দিয়ে নিজের মতো করে হালকাভাবে সাজিয়ে দিয়েছে। মোমের পরনের শাড়িটা খয়েরি রঙের, শাড়ির পাড়ে ছোট ছোট সাদা রঙের ফুল, ঠোঁটে শাড়ির সাথে ম্যাচিং করে খয়েরি রঙের লিপস্টিক দেওয়া, চোখে কাজল, মুখে হালকা মেকআপ, হাতে সাদা খয়েরি রঙের মিশ্রণের রেশমি চুড়ি, কানে বেঁধে দেওয়া একজোড়া ডিজাইনের স্বর্ণের দুল। মাথার চুল ভেজা, লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে সেটা প্লাস্টিকের তৈরি বেলি ফুলের গাজরা জড়ানো। ব্যাস, মোমকে সাজানো কমপ্লিট। অল্প সাজে মোমকে পুরো অপ্সরা লাগছে। নাকের ছোট পাথরের নাকফুলটা তার সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মোমের থেকে সরে এসে একটু পিছিয়ে মিষ্টি এসে গালে হাত দিয়ে ময়ূরী বলল, আল্লাহ ভাবি, তোমাকে যা লাগছে না, দেখো আজকে ভাইয়া তোমাকে দেখলে একবার পেট খেয়ে যাবে।